ইয়ার করে বসে আছি স্যান্ডেল নিয়ে সেই ঠান্ডায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসরাত খান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো সবাই? এখন আর সবচেয়ে বড় কথা হলো তোমাদের পরীক্ষা কেমন ছিল। আশা করি সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছো এবং আমি বিশ্বাস করি তোমরা কি আমার 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 প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি বিশ্বাস করি তোমরা নিজেদের কাছে শতভাগ কি সততার সাথে পরীক্ষা দিয়েছো, তাই না? আমি আমি যদি ধরেও নেই 100% তোমরা সততা 100% স্টুডেন্ট যদি সততার মাধ্যমে পরীক্ষা না দিয়ে থাকো, তাও আমি এই যে 90% অবশ্যই 90% তোমরা সততার মাধ্যমে পরীক্ষা দিয়েছো, তাই না? আর বাকি যে 10% যারা যারা একটু মানে দেখে দেখে দেওয়ার চেষ্টা করেছো বা করো নেই, সেটা তোমরাই জানো। তবে আমি বিশ্বাস করি সেটাও তোমরা ওই পার্সেন্টেজটাও কি ওই ছাত্ররাও আবার মানে উৎসাহ পাবে বাকিদের দেখে যে না, পড়াশোনা করেই কিন্তু ভালো রেজাল্ট করা যায়। একটা কথা মনে রাখবে, পড়া ছাড়া কিন্তু কোনো গতি নেই, তাই না? আর তোমরা প্রশ্নপত্র নিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হও, যে পরীক্ষাটা তোমরা ক্লাস টেস্টে দিলে যদি কোনো প্রশ্ন নিয়ে তোমাদের প্রশ্ন থাকে, তাহলে আমাকে ইনবক্সে নক করে রাখবে, আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দেব। এবং তোমরা প্রশ্ন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শুধুমাত্র অঙ্ক দেখে বা শুধুমাত্র অঙ্ক করে কিন্তু পরীক্ষায় কি শতভাগ অ্যান্সার করা যায় না। হ্যাঁ, ভিতরে যে তত্ত্ব বিষয়সমূহ, তাত্ত্বিক বিষয়সমূহ যেরকম পড়াশোনা করতে হয়, তেমনি অঙ্ক প্র্যাকটিস করতে হয়, তাই না? অঙ্ক কিন্তু আমি বারবার তোমাদের বলি যে হিসাব বিজ্ঞান হচ্ছে অঙ্কের বিষয়। হিসাব বিজ্ঞান আমাদের হচ্ছে দেখে দেখে করলে হবে না। যতক্ষণ না খাতা কলম নিয়ে তোমরা প্র্যাকটিস করবে, ততক্ষণ তোমাদের ভুল ধরা পড়বে না। ঠিক আছে? তো আজকে আমরা অধ্যায় দ্বিতীয় থেকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রে অধ্যায় দ্বিতীয় হিসাবের বইসমূহ নিয়ে আলোচনা করব। তোমরা চটপট যাদের বই আছে সামনে, বইটা খুলে খাতাটা নিয়ে বসে পড়ো। হিসাবের বইসমূহ আমরা আজকে নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, হিসাবের বইসমূহ অধ্যায় 2, বুকস অফ অ্যাকাউন্টস। বুকস অফ অ্যাকাউন্টস, বুকস অফ অ্যাকাউন্টস। তার আগে ক্লাস শুরু হওয়ার আগে আমাকে একটু জানিয়ে দাও যারা উপস্থিত আছো, বোর্ডটা ক্লিয়ার কি? আজকে একটু সানলাইটটা কম হওয়ার কারণে বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে যারা উপস্থিত আছো, বোর্ডটা ক্লিয়ার যাচ্ছে কিনা একটু আমাকে জানাও প্লিজ। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা হিসাবের বইসমূহ, তোমাদের যাদের কাছে বই আছে, যারা অলরেডি বই কিনেছো, বই সম্পর্কে আমি আর নতুন করে ধারণা দেবো না। আমাদের সালাম স্যার তোমাদের অলরেডি বই সম্পর্কে পরিচিতি দিয়ে দিয়েছে এবং তোমরা আমি আশা করব তোমরা বই সবাই অলরেডি কিনে ফেলেছো। তো তোমরা ঝটপট বই দ্বিতীয় অধ্যায় 2টা বের করে ফেলো। বই সামনে থাকলে তোমাদের আমাদের মধ্যে কানেক্টিংটা হবে। হ্যাঁ, আদারওয়াইজ যেহেতু আমরা ফেস টু ফেস ক্লাস করতে পারছি না, অনলাইনে ক্লাস করছি, তো কানেকশনটা জরুরি। তো কানেকশনটা তৈরি করবে আমাদের বই। তো আমরা অধ্যায় দ্বিতীয় থেকে শুরু করব। তো আমরা ফার্স্ট চ্যাপ্টারে আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে আমরা অলরেডি কিছু শিখে ফেলেছি হিসাব সম্পর্কে। যে আমাদের তোমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছো যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব নিয়ে তোমরা স্যার আলোচনা করেছেন। তা আমি হচ্ছে হিসাবের বইসমূহ নিয়ে আলোচনা করব। হিসাবের বইসমূহতে কি আছে? প্রথমেই আছে যে প্রথমেই হিসাবের বইসমূহ, তো দেখো তোমরা বইয়ে দেখো কি লেখা আছে। প্রথমেই দেওয়া আছে যে এই যে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি। আমি বইটা একটু খুলি। দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। একটা কথা মনে রাখবে, আমাদের ক্লাসের আমাদের স্টুডেন্টের একটা বিশাল অংশ কিন্তু নন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাই না? হ্যাঁ, একটা বিশাল পোর্শন যারা এসএসসি লেভেলে সায়েন্স ছিল বা আর্টস ছিল, তো তাদের কথা মাথায় রেখেও কিন্তু আমাদের ক্লাসটা পরিচালনা করতে হয়, তাই না? তো সেই জন্য বেসিক জিনিসগুলো আমাদেরকে একটু গুরুত্ব সহকারে যদি আমরা ক্লাস না করাই, তাহলে পরবর্তীতে তারা কিন্তু অঙ্ক করতে অনেক সমস্যা ফেস করবে। হ্যাঁ, অঙ্ক করতে তারা বুঝবে না। বেসিকটা যদি তৈরি না হয়, একটা কথা মনে রাখবা, তাত্ত্বিক
আমাদের হিসাব বিজ্ঞানের দুইটা পার্ট, একটা অঙ্ক একটা কি থিওরি। এই থিওরিটা আমাদের তৈরি করবে বেস, আর আমাদের অঙ্ক প্র্যাকটিস করবে। আমাদের অঙ্ক প্র্যাকটিস করলে আমাদের কি দক্ষতা বাড়বে। তো থিওরি তুমি যদি বেস তৈরি না করো তাহলে কিন্তু তোমার দক্ষতা বাড়বে না, আবার শুধু বেস করলেই তোমার দক্ষতা অর্জন হবে না। তো দুইটা পরিপূরক, তোমাকে দুইটা সমানে চালিয়ে যেতে হবে। আর যারা আমরা কমার্স থেকে এসেছি এসএসসি লেভেলে তারা তো সবাই জানোই, তারপরও দেখবে অনেক নতুন কিছু আমরা শিখতে পারবো, জানার কিন্তু কোনো শেষ নেই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হিসাবের বহু সময়টা প্রথমে দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম এটা নিয়ে দাখিলা পদ্ধতি আলোচনা করা হয়েছে। দুতরফা দাখিলা পদ্ধতি আমরা সবাই জানি যে 1494 সালে ইতালীয় ধর্মযাজক লুকা ডি পেসিওলি এই ডাবল এন্ট্রি সিস্টেমের প্রথম উদ্ভাবক ছিলেন, এবং তার বিখ্যাত বইয়ের নাম সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিক প্রপোর্শনালিটি, তাই না? এগুলো আমরা একদম মুখস্থ রাখবো। হ্যাঁ, আমরা যেহেতু বিজনেস ব্যবসা গ্রুপের ছাত্র, তা আমাদের এগুলো মোটামুটি এই বেসিক জিনিসগুলো আমরা জেনে রাখবো। দুতরফা দাখিলা পদ্ধতির মূল কথা হলো কি, প্রত্যেকটি লেনদেন, এই যে আমরা লেনদেন কি সবাই তো জেনে গেছি, প্রত্যেকটি লেনদেন দুইটা পক্ষ অবশ্যই জড়িত থাকবে। দুটি পক্ষ আমরা অবশ্যই জড়িত থাকবে, এবং দুটি পক্ষ কি, এক পক্ষ হবে সুবিধা গ্রহণকারী, এক পক্ষ হবে সুবিধা প্রদানকারী। এবং সবসময় কি হবে, সুবিধা গ্রহণকারী এবং সুবিধা প্রদানকারী কি হবে, একই ধরনের, একই মানে সমান মাপে সুবিধা কি করবে, সমান মানে সুবিধা গ্রহণ করবে। মানে এক পক্ষ বেশি গ্রহণ করবে, এক পক্ষ কম প্রমাণ করবে, সেটা কিন্তু না। হ্যাঁ, তাহলে দুইজন অবশ্যই সমান কি করবে, সুবিধা আদান প্রদান করবে, অবশ্যই সমান। এই জন্য দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। হ্যাঁ, এবং এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, কেননা এখানে সবসময় ইকুয়াল। হ্যাঁ, ইকুয়াল, সুবিধা গ্রহণকারী এবং সুবিধা প্রদানকারী সমান সুবিধা আদান প্রদান করবে, কেউ কম না কেউ বেশিও না। হ্যাঁ, তো সুবিধা গ্রহণকারী যে, তাকে আমরা কি বলি, ডেবিট। হ্যাঁ, ডেবিট, আর সুবিধা যে প্রদান করি তাকে বলি হয় কি, ক্রেডিট, তাই না? তাহলে ডেবিট এবং ক্রেডিট, প্রত্যেকটা লেনদেনে দুটি পক্ষ জড়িত থাকবে। এটা দুতরফা দাখিলার একটা বৈশিষ্ট্য, এবং বৈশিষ্ট্য একটা কি, সমান ধরনের সমান সুবিধা আদান প্রদান করবে। হ্যাঁ, এবং সুবিধা গ্রহণকারী থাকবে এবং এক পক্ষ সুবিধা প্রদানকারী হবে। তো সুবিধা গ্রহণকারীকে আমরা বলবো ডেবিট, এবং সুবিধা প্রদানকারীকে বলবো আমরা ক্রেডিট। যারা নন কমার্সের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তারা জেনে রাখো যে এটাকে একটা নামকরণ। হ্যাঁ, ডেবিট এবং ক্রেডিট। ডেবিট যে সুবিধা গ্রহণ করবে তাকে ডেবিট, এবং যে সুবিধা প্রদান করবে সে ক্রেডিট। এবং ডেবিট ক্রেডিট কিভাবে নির্ধারণ করা হয় সেটা আমরা আজকে দেখবো। এবং আমরা যখন লিখবো প্রথমে লিখবো ডেবিট, তারপর লিখি ক্রেডিট। হ্যাঁ, এটা একটা সিস্টেম, সবকিছু এটা সিস্টেম। এটা সুন্দরভাবে এই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লুকা ডি পেসিওলি সবগুলো সুন্দর করে কি করেছে, বর্ণনা করেছে। হ্যাঁ, লুকা ডি পেসিওলি এবং দুতরফা দাখিলা পদ্ধতির তার উদ্ভব করেছে 1494 সালে, তাই না? এগুলো আমরা মানে মোটামুটি সবসময় মেমোরাইজ করে রাখবো। আচ্ছা, তাহলে ডেবিট এবং ক্রেডিট, তাহলে এই যে তাহলে কি সমান, সবসময় কিন্তু সমান। তোমাদের যদি যখন এই যে লেনদেনের সমীকরণের প্রভাব যে অঙ্কগুলো থাকবে বা যাবেদা যখন তোমরা করবে, তখন যদি তোমাদের ডেবিট ক্রেডিট না মিলে তাহলে অবশ্যই বুঝবে যে আমাদের অঙ্ক কিন্তু ভুল হচ্ছে, অবশ্যই মিলতে হবে। ডেবিট ইকুয়াল টু ক্রেডিট হতেই হবে, তাহলে আমাদের অঙ্ক হবে না। হ্যাঁ, তাহলে আমাদের ভুল হচ্ছে, লেনদেনে কিন্তু কোনো ভুল নেই। লেনদেন অবশ্যই সমান, দুজন সুবিধা প্রদান করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ডেবিট এবং ক্রেডিটের সিস্টেম। এখন আমরা দেখব এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলীগুলো আমরা দেখব। অলরেডি অনেকে জেনে গেছো, অনেকে বাসায় স্টাডি করেছো, সেটা খুব ভালো কথা। হ্যাঁ, আমরা আবার একটু চেক করব। যত অঙ্ক প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের দক্ষতা বাড়বে, আর যত থিওরি প্র্যাকটিস করবে এবং দেখবে এই যে থিওরিগুলো আমরা পড়ছি এগুলোর মধ্যে তোমাদের বহু নির্বাচনীগুলো প্রশ্নগুলো এসে যাবে। তাহলে আমরা এখন ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলীগুলো একটু দেখব। ডেবিট ক্রেডিট, এটা যদি আমরা সংক্ষেপে বলি ডেবিট আর ক্রেডিট, হ্যাঁ, ডিআরসিআর,
ডেবিট ক্রেডিট সংক্ষেপে নির্ণয়ের নিয়মাবলী। নির্ণয়ের নিয়মাবলী। তোমাদের পরীক্ষা যে ক্লাস টেস্টটা হলো সেটা নিয়ে যদি কোনো প্রশ্নটা নিয়ে তোমরা যদি সমস্যা মনে করো আমাকে ইনবক্সে জানিও যে এই নাম্বার প্রশ্নটা ম্যাডাম আমাকে একটু সলিউশন করে দেন, আমরা তাহলে সলিউশন করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা জানি যে আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি যে আমাদের কি হিসাব পদ্ধতি কি দুই ধরনের, তাই না? একটা হচ্ছে সনাতন, একটা হলো আধুনিক। তাহলে দুই পদ্ধতিতেই আমরা কি করব দেখব। তাহলে সনাতন বা প্রচলিত পদ্ধতি, প্রচলিত পদ্ধতি, আর একটা হচ্ছে হিসাবের বই। তাহলে কি দুই, আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতি। এই দুই ভাবেই আমরা দেখব ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলীগুলো দেখব। আধুনিক বা সমীকরণ পদ্ধতি। আচ্ছা, তাহলে এই যে আমরা দেখলাম যে দুই ধরনের পদ্ধতিতে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, তাই না? যদি কোনো দেখতে পাওয়ার কথা, ভিডিও কোয়ালিটি যদি কম থাকে তাহলে আমাকে একটু জানাবে, যদিও ওকে। আচ্ছা, তাহলে সনাতন বা প্রচলিত পদ্ধতি আর আধুনিক বা সমীকরণ পদ্ধতি। আমরা জানি সনাতন পদ্ধতিতে বা প্রচলিত পদ্ধতিতে হিসাব কত প্রকার? তিন প্রকার, তাই না? একটা হচ্ছে কি ব্যক্তিবাচক হিসাব, তারপরে খ নাম্বার কি সম্পত্তিবাচক আর নামিকবাচক, তাই না? সম্পত্তিবাচক হিসাব, আর 3 নাম্বার হচ্ছে নামিক হিসাব। আমরা জানি সনাতন পদ্ধতিতে হিসাব 3 প্রকার, তাই না? সনাতন পদ্ধতিতে হিসাব 3 প্রকার। তাহলে একটা হচ্ছে ব্যক্তিবাচক, সম্পত্তি আর নামিক। আর আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার? 4 প্রকার, তাই না? আধুনিক পদ্ধতি বা সমীকরণ, আমরা জানি সমীকরণ কি a = l + oe, l = l + oe, এটা আমরা জানি। তাহলে এই সমীকরণ ভিত্তিতে আমাদের হিসাব কত প্রকার? 4 প্রকার, তাই না? তাহলে প্রথমে হলো এই যে এ মানে সম্পত্তি, অ্যাসেট, সম্পত্তি হিসাব। তারপরে হবে 2 নম্বরে কি এখানে দায় হিসাব, দায়বাচক হিসাব। আর 3 নম্বরে হবে কি এই যে ওই মানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বা এক্সটেনশন আছে, মালিকানা সত্ত্ব হিসাব। এক্সটেনশন যে রূপটা আছে আমাদের সেটা আমরা দেখি, আমাদের এক্সটেনশন রূপে আরো আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে, দেখবো। তাহলে এখন আমরা দেখবো যে এই হিসাবে আমাদের ডেবিট এবং ক্রেডিট কিভাবে আমরা নির্ণয় করব, ঠিক আছে? তা এখন তোমরা একটু কেয়ারফুলি একটু শুনবে, যারা হচ্ছে বিশেষ করে যারা নন কমার্স। যারা কমার্স আছে তারা আসলে প্র্যাকটিস করতে করতে এগুলো মুখস্থ হয়ে গেছে। এটা মোটামুটি একটা সূত্রের মতো, হ্যাঁ। ডেবিট = অলওয়েজ ক্রেডিট হবে, এবং এই ডেবিট ক্রেডিট নির্ণয় বলি যদি আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় যদি ভুল হয়ে যায় তাহলে আমাদের কি যে বিসমিল্লাহ গলদ হয়ে যাবে, হ্যাঁ। শুরুতে যদি ভুল হয়ে যায় তাহলে পরবর্তীতে আমাদের হিসাবে এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, তাহলে প্রথমে শুরু করি সনাতন বা প্রচলিত পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব কি হবে? হ্যাঁ, ব্যক্তিবাচক হিসাবে যে আমরা জানি যে ব্যক্তির নামে কোনো হিসাব থাকলে সেটাকে বলি ব্যক্তিবাচক। তাহলে ব্যক্তি যদি সুবিধা গ্রহণ করে তাহলে হবে ডেবিট। সুবিধা গ্রহণকারী ব্যক্তি হবে কি ডেবিট। আমি এই যে ডেবিট কিন্তু সংক্ষেপে লিখলাম, হ্যাঁ। সুবিধা গ্রহণকারী ব্যক্তি সে হবে ডেবিট। আর সুবিধা প্রদানকারী ব্যক্তি হবে ক্রেডিট, ঠিক আছে? সুবিধা গ্রহণকারী হবে ডেবিট আর সুবিধা প্রদানকারী হবে ক্রেডিট, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি বলি যে মনে করো যে মানে কোনো ব্যক্তির নামে, হ্যাঁ, মনে করো হচ্ছে কি আলমকে দেয়া হলো, আলমকে প্রদান করা হলো 500 টাকা, আলমকে 500 টাকা প্রদান করা হলো। এখানে সুবিধা কি আমাদের টাকাটা হলো সুবিধা। তাহলে একজন প্রদান করা হলো মানে আমি প্রদান করলাম, আর কি বললো আলম পেলো। তাহলে আলম সুবিধা পেলো, আলম হিসাব একটা ব্যক্তির নামে। তাহলে এখানে ব্যক্তির নামে, তাহলে এটা ব্যক্তিবাচক। তাহলে ব্যক্তি সুবিধা গ্রহণ করলো আলম, সে হবে ডেবিট। আমি সুবিধা প্রদান করলাম, আমি হব ক্রেডিট, তাই না? তো এখানে আমাদের হিসাব জড়িত থাকবে
আলম হিসাব আর নগদান হিসাব কি প্রদান করা হলো সেখানে নগদান সম্পত্তি, সেটা আমরা পরে আসবো। তাহলে ব্যক্তিবাচক কি হবে? ব্যক্তি যদি সুবিধা গ্রহণ করে সেটা ডেবিট, আর যদি সে প্রদান করে তাহলে হবে ক্রেডিট। ঠিক আছে, নেক্সট হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক, তাহলে সম্পত্তিবাচক হিসাবে কি হবে? সম্পত্তি যদি আসে, সম্পত্তি আসলে, হ্যাঁ সম্পত্তি আসলে বা বৃদ্ধি পেলে, আসলে বা বৃদ্ধি পেলে তাহলে সেটা হবে ডেবিট। সম্পত্তি বৃদ্ধি পেলে বা আসলে হবে ডেবিট। আর সম্পত্তি যদি চলে যায়, সম্পত্তি চলে গেলে বা চলে যায় বা হ্রাস পেলে, চলে যায় মানে তো হ্রাস পাওয়া, সেটা হবে ক্রেডিট। তাহলে কি হলো? সম্পত্তি যদি চলে যায় তাহলে বা হ্রাস পায়, কমে যায়, হ্রাস পায় বা কমে যায় সেটা হবে ক্রেডিট। আর সম্পত্তি যদি আসে বা বৃদ্ধি পায় সেটা হবে আমার ডেবিট, তাই না? যেমন মনে করো আমি কোনো সম্পত্তি ক্রয় করলাম, যন্ত্রপাতি, সেফর যন্ত্রপাতি বা ভূমি বা দালান কোঠা, হ্যাঁ সম্পত্তি সবগুলোই তো আমার স্থায়ী সম্পত্তি। সম্পত্তি যদি ক্রয় করলাম, ক্রয় করলে কি, আমি যদি একটু জমি ক্রয় করি আমার জমি বৃদ্ধি পাচ্ছে, তাহলে জমি যে হিসাব, জমি হিসাব আমার বৃদ্ধি পাচ্ছে, তাহলে জমি হিসাব হবে ডেবিট। অপরদিকে দেখো জমি আমার বৃদ্ধি পেল কিন্তু বিনিময়ে আমার কি হলো? আমার নগদ টাকা যেটা হলো ক্যাশ, সেটা আমার সম্পত্তি, চলতি সম্পত্তি, সেটা আমার হ্রাস পাচ্ছে, চলে যাচ্ছে, আমার কাছ থেকে ক্যাশ টাকা কমে গেল, সেটা হবে চলে গেল, তাহলে সেটা হবে আমার ক্রেডিট, তাই না? তাহলে সম্পত্তি আমার স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পেল, চলতি সম্পত্তি ক্রয় পেল, হ্যাঁ সেজন্য ডেবিট এবং ক্রেডিট। একটা সম্পদ বৃদ্ধি পেল আর একটা সম্পত্তি হ্রাস পেল, তাহলে সম্পত্তি আসলে বা বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি চলে গেলে বা হ্রাস পেলে ক্রেডিট। এরপরে নামিক হিসাব। নামিক হিসাবকে আমরা আরেকটা বলতে পারি আয় ব্যয় হিসাব, তাই না? নামিক হিসাবের আরেকটা নাম হচ্ছে আয় ব্যয় হিসাব। আয় ব্যয় হিসাব, নামিক হিসাবের আরেকটা নাম হচ্ছে আয় ব্যয় হিসাব। তাহলে নামিক হিসাবের ক্ষেত্রে কি হবে? যে আমার ব্যয় বা ক্ষতি যদি হয় তাহলে সেটা হবে আমার ডেবিট। ব্যয় বা ক্ষতি ডেবিট, আয় বা মুনাফা, আয় বা কি লাভ, হ্যাঁ আয় বা লাভ হলে আমার হবে ক্রেডিট। ঠিক আছে, ব্যয় বা ক্ষতি হলে আমার ডেবিট, আয় বা লাভ হলে আমার ক্রেডিট। ব্যয় যেরকম কি, যে আমি যদি কোনো খরচ করি, হ্যাঁ ব্যয় বা খরচ, হ্যাঁ ব্যয় বা খরচও আছে, যে খরচ যেমন মনে করো আমি মনে করো ভাড়া প্রদান করলাম, বাসা ভাড়া প্রদান করলাম, দোকান ভাড়া প্রদান করলাম, এটা কি আমার খরচ হচ্ছে না? তাহলে খরচ হলে কি হবে? আমার যে ভাড়া বাবদ যে আমার খরচ হয়েছে আমার সেটা হবে, এটা হবে আমার ডেবিট। আর যদি আমি ভাড়া প্রাপ্ত হই, আমার দোকান যে ভাড়া দিয়েছি সেটা আমি যে আমার এটা আয়ের একটা খাত, আমি প্রাপ্ত হলাম, তখন হবে আমার ক্রেডিট। যখন আমি ভাড়া পাবো, যেমন বাড়ি ভাড়া, বাড়ি আমাদের বাসা অনেকের ভাড়া দেওয়া থাকে, সেখানে তাহলে কি বাড়ি ভাড়া যখন আমি পাবো সেটা আমার আয়, হ্যাঁ আমি পাচ্ছি, তাহলে সেটা আমার আয় বা লাভ হবে, সেটা হবে ক্রেডিট, ভাড়া প্রাপ্তি। আর যখন আমি ভাড়া প্রদান করব সেটা আমার খরচ, ভাড়া খরচ হিসাব দেখবো আমি, তখন ভাড়া খরচ হিসাব কি হবে? আমার খরচ বা ব্যয় হচ্ছে, সেটা হবে আবার ডেবিট। ঠিক আছে, এই হলো আমাদের হচ্ছে সনাতন বা প্রচলিত পদ্ধতিতে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় নিয়মাবলী। হ্যাঁ, এবার আসি আমরা আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে, যে আমাদের যেটা আছে নির্ণয় নিয়মাবলী। আমাদের যদি আমি এই আমাদের সমীকরণটা আমরা সবাই মুখস্থ রাখছি না? হ্যাঁ, এই সমীকরণটা যেন আমরা কখনো ভুল না হয়। ঠিক আছে, এটা আমাদের এক্সটেনশন রূপ কোনটা? a equal to l plus c plus r minus তারপরে কি তারপরে হচ্ছে কি এক্সপেন্স আর ড্রয়িংস। এই হলো আমাদের এক্সটেনশন, তাই না? তো এক্সটেনশন হলেও আমরা ধরবো, তাহলে এই সমীকরণ যেন আমাদের কিন্তু ভুল না হয়। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানেও কিন্তু একটা ইকুয়াল চিহ্ন আছে। হ্যাঁ, অ্যাসেট সম্পত্তি সাধারণত ডেবিট হয়, তার মানে এখানে আমাদের কি বলা হচ্ছে? এই ইকুয়াল দিয়ে মনে হচ্ছে এটা ডেবিট ইকুয়াল টু ক্রেডিট হবে। ঠিক আছে, এখানে যেটুকু আছে এগুলো হলো ক্রেডিট সাইড, মানে লায়াবিলিটি, এটা তো এক্সটেনশন রূপ, এটা হচ্ছে যে দায় প্লাস স্বত্বাধিকার দুইটাই হচ্ছে ক্রেডিট, আর সম্পত্তি হচ্ছে ডেবিট। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু বলে দেওয়া হচ্ছে অলরেডি যে ডেবিট ইকুয়াল টু ক্রেডিট। এটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির
মানেই হচ্ছে দুইটা পক্ষ অবশ্যই সমান সুবিধা গ্রহণ করবে, অবশ্যই সমান হবে। যদি আমাদের সমান না হয়, হিসাব সমীকরণে যখন লেনদেনে তোমরা প্রভাব দেখাবে, নিচে যখন যোগফল করবে, যোগফলের সমষ্টি যদি দুইটা ভিন্ন হয় তাহলে বুঝবে অবশ্যই আমাদের ভুল হচ্ছে, আমাদের অঙ্কে ভুল হচ্ছে। হ্যাঁ, প্রশ্ন কিন্তু ভুল নয়, অবশ্যই অঙ্কে ভুল হচ্ছে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, অবশ্যই দুই পক্ষ সমান হবে। আচ্ছা, এখন আমরা আসি আধুনিক পদ্ধতিতে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়মাবলী। প্রথমে আসি আমাদের কি সম্পত্তিবাচক হিসাব যেগুলো হবে, এখানে আমাদের এখানে যেরকম আছে এরকমই প্রায়, যে এখানে আসলে ডেবিট বা বৃদ্ধি পেলে হ্রাস পেলে ক্রেডিট, এখানেও তাই সেম, যে সম্পত্তি যখন আমার বৃদ্ধি পাবে ডেবিট, বৃদ্ধি পাবে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। ঠিক আছে, হ্রাস পেলে ক্রেডিট। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আচ্ছা, এরপরে দায়। আমাদের দায় কিন্তু নরমালি কি ক্রেডিট, তাই না? তাহলে দায় যদি নরমালি ক্রেডিট হয় তাহলে হ্রাস পেলে হবে ডেবিট, দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। দায় যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট। হ্যাঁ, এখন তোমাদের একটু মানে যারা আমরা নন কমার্স থেকে এসেছি তাদের হয়তো একটু মানে এলোমেলো লাগবে, তাই না? যে কোনটা বৃদ্ধি পেলে ডেবিট, কোনটা হ্রাস পেলে ক্রেডিট প্লাস। কিন্তু তোমরা ডোন্ট বি ওয়ারি, এটা তোমরা যখন প্র্যাকটিস করবে দেখবে আস্তে আস্তে এগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে। আমরা যখন শুরুতে এগুলো পড়ছিলাম তখন আমাদের কাছে খালি মনে হতো যে কোনটা বাড়লে ডেবিট, কোনটা বাড়লে ক্রেডিট, খালি এলোমেলো মনে হতো। কিন্তু ডোন্ট বি ওয়ারি, তোমরা এখন ওয়ারিড হয়ে না, এটা আমরা প্র্যাকটিস করতে করতে দেখবে তোমাদের এটাও মুখস্থ হয়ে যাবে। এখন জাস্ট তোমরা এটা তোমরা এখন যারা আছো খাতার মধ্যে সুন্দর করে এটা ছকের মধ্যে এঁকে একদম তোমাদের পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে দাও, দেখবে এটা দেখতে দেখতে প্রতিদিন দেখতে দেখতে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। এটা মুখস্থ করার কিছু নেই, একদম ইজি জিনিস, তোমাদের মানে মনে রাখতেও সুবিধা হবে। যদি চোখের সামনে ঝুলে রাখো মনে রাখতেও সুবিধা হবে। আচ্ছা, দায় তাহলে কি হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। তোমরা একটু অন্য সিস্টেমে যদি মনে রাখো, আমরা কিন্তু এখানে কি রেখেছি, সম্পত্তি ইকুয়াল টু দায় প্লাস স্বত্বাধিকার, তাই না? তার এই জায়গাটা হলো ডেবিট সাইড আর এই পাশটা হলো ক্রেডিট সাইড, তাই না? তাহলে এই পাশে যদি ক্রেডিট সাইড, ক্রেডিট মানে কি, ক্রেডিট কখন আবার ক্রেডিট হবে, যখন আমি তার সাথে অ্যাড করব, মানে বৃদ্ধি পেলে। তাহলে দায় যখন নরমালি ক্রেডিট, তাহলে বৃদ্ধি পেলেও ক্রেডিট হবে, আর কখন ডেবিট হবে, তখন দায়টা আমার হ্রাস হবে, তাহলে দায় বৃদ্ধি দায় হ্রাস আবার হয় কখন? ফর এক্সাম্পল, যদি আমি যদি হয় যে ক্রয় ফেরত যখন দিই, হ্যাঁ ক্রয় ফেরত, হ্যাঁ উদাহরণস্বরূপ যদি বলি ক্রয় ফেরত, মনে করো যে এখানে দেখি ক্রয় ফেরত, ক্রয় যখন আমি করেছিলাম, আমরা যখন জাবেতে দেবো তখন আরো জিনিসগুলো আরো ডিটেলস পড়বো। ক্রয় যখন করেছিলাম আমার দুইটা পক্ষ জড়িত হয়েছিল, তাই না? একটা হচ্ছে কি, যখন ধারে ক্রয় যদি হয়, ধারে যদি ক্রয় হয় তাহলে আমরা তখন দুইটা পক্ষ আমার জড়িত, একটা হলো ক্রয়, একটা হচ্ছে কি আমাদের ক্রয়ের সাথে কি দেনাদার, না ক্রয়ের সাথে হচ্ছে কি ক্রয় ডেবিট, পাওনাদার, ক্রয়ের সাথে পাওনাদার ক্রেডিট, তাই না? এই দুইটা পক্ষ আমাদের জড়িত সৃষ্টি হয়েছিল যখন ধারে ক্রয় করেছিলাম, তখন আমার দুইটা পক্ষ কি ছিল, একটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, আর একটা হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট। এখন আমাকে বলা হচ্ছে ক্রয় ফেরত দিচ্ছে, ক্রয় আমি ফেরত দিচ্ছি, হ্যাঁ ক্রয় আবার ফেরত দেয়, বিক্রয় ফেরত আসে। তাহলে ক্রয় যখন আমি ফেরত দিব, পাওনাদার কিন্তু আমার দায়, তাই না? পাওনাদার আমার ক্রেডিট, দায়। তাহলে আমার দায়, এখন আমি পাওনাদারকে ক্রয় ফেরত দিয়ে দিচ্ছি, তো দিয়ে দিলে কি হবে, আমার ক্রয়টা হ্রাস হয়ে গেল না? তাহলে ক্রয়টা হ্রাস মানে কি, আমার দায়টা কিন্তু হ্রাস হচ্ছে। তাহলে এখন আমার কি হবে, পাওনাদার হিসেব ডেবিট হবে, তার মানে কি আমার দায় হ্রাস হচ্ছে, দায় কিন্তু আমার হ্রাস হচ্ছে। আর ক্রয় হচ্ছে মালিকানা সত্ত্ব, তো সেখানে আমার কি হবে, আমার সেটাও কি হবে, বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের দায় হ্রাস বৃদ্ধি হচ্ছে। এরপরে আমরা আসি কি মালিকানা সত্ত্ব আমাদের কি, যখন আমাদের বৃদ্ধি পায় তখন ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। মালিকানা সত্ত্ব নরমালি হচ্ছে আমার ক্রেডিট, তাহলে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব যখন হ্রাস পায় তখন ডেবিট, আর বৃদ্ধি পেলে ক্রেডিট। ওকে, এখন আমরা এক্সটেনশন রূপে যাই। এই মালিকানা সত্ত্বের মধ্যে আমাদের কি কি ছিল, একটা ছিল প্রথমে ক্যাপিটাল, মূলধন,
হ্যাঁ আমি লিখছি, এখানে দেখা যাচ্ছে কি নিচ পর্যন্ত। আচ্ছা, মালিক, এই যে আমরা এখন এক্সটেনশনটা দেখবো, একটু আমি এই সাইডে লিখি, তোমরা খাতায় কিন্তু টুকবে। হ্যাঁ, খাতায় টুকলে কি হবে, তুমি তোমার নিজের মতো লিখবে, তো পরবর্তীতে তোমরা পড়তে গেলে অনায়াসে সেগুলো তোমাদের বোধগম্য আসবে। আচ্ছা, আমরা এক্সটেনশন রূপটা দেখি। a ইকুয়াল টু এল প্লাস, আচ্ছা বাংলায় লিখি, সম্পদ। সম্পদ সমান কি হবে, দায় প্লাস মূলধন, এটা হলো আমাদের হচ্ছে যেটা হচ্ছে আয়, তারপরে হচ্ছে মাইনাস খরচ মাইনাস উত্তোলন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল এক্সটেনশন রূপ। ঠিক আছে, তাহলে এখানে মূলধন বা মালিকানা সত্ত্ব যেটা, সেটা আমরা দেখলাম। মালিকানা সত্ত্ব হ্রাস বা বৃদ্ধি পেলে ডেবিট ক্রেডিট হয়। এখন আসে আয়, তাহলে আয় হিসাব কি হবে, আয়, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন রূপে। হ্যাঁ, এটা হচ্ছে ঘদেই। আচ্ছা, এক্সটেনশন, তাহলে আয় কি হবে, আয়, আয় হচ্ছে আমাদের নরমালি ক্রেডিট, তাহলে হ্রাস পেলে ডেবিট, হ্রাস পেলে ডেবিট, আর বৃদ্ধি পেলে ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এরপরে আমাদের হবে কি, খরচ। খরচ, ব্যয় বা খরচ আমরা জানি ডেবিট, তাহলে ব্যয় বা খরচ যখন আমার বৃদ্ধি পাবে তখন ডেবিট হবে। ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আমরা উদাহরণ সবসময় যখন দেখবো, আমরা যখন জাবেদা করতে যাবো এরপরে, তখন আমাদের জিনিসগুলো আরো প্র্যাকটিস হয়ে যাবে। এরপর হলো উত্তোলন। উত্তোলন নরমালি কি হয়, আমার ডেবিট হয়, উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন কাকে বলে, উত্তোলন যখন মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে কোনো কিছু পণ্য বা নগদ টাকা উঠায়, উইথড্র করে, সেটাকে বলা হয় উত্তোলন। সবসময় ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হয়, যখন ব্যবসায়িক প্রয়োজন হবে সেটা উত্তোলন হবে না। হ্যাঁ, মালিক যখন, আর হচ্ছে কি ব্যবসায়িক সত্তা ধারণা অনুযায়ী মালিক আর কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান এক না। মালিক এক জিনিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু আরেক জিনিস। আমরা কিন্তু এটাকে একখানে করতে পারবো না। এটা হচ্ছে একটা কি, আমাদের হচ্ছে আমাদের হচ্ছে বিজনেস এন্টিটি কনসেপ্ট অনুযায়ী মালিক আলাদা, ব্যবসায়ী সত্তা আলাদা। সেই জন্য মালিক যখন ব্যবসায়ী মূলধন থেকে উত্তোলন করবে বা পণ্য থেকে উত্তোলন করবে, তখন সেটা কি হয়, উত্তোলন হিসেবে আমরা হিসাবভুক্ত করি। ঠিক আছে, আচ্ছা, এই হলো আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। এখন আমরা আসব যে এই যে হিসাবের বই সমূহ, হ্যাঁ, বুকস অফ অ্যাকাউন্টস, এটা আমরা যে মানে আমাদের হিসাব বিজ্ঞানের কাজ কি, হিসাব বিজ্ঞানের কাজ হলো এই যে লেনদেনগুলো সংগঠন হলো, সেগুলো আগে শনাক্ত করব লেনদেন কিনা, তারপরে সেগুলোকে ডেবিট ক্রেডিটে বিশ্লেষণ করব, তারপরে আমরা কি করব, প্রাথমিক বইয়ে আমরা লিপিবদ্ধ করব, তাই না। এরপর লিপিবদ্ধ করে যাবতীয় হিসাব কার্য শেষ করে আমরা ব্যবসায়ের একটা চিত্র, আর্থিক চিত্র প্রতিফলন করব, সেটা হচ্ছে একটা আর্থিক বছর শেষে। তো এই যে সমস্ত কাজ, এটা কিন্তু একটার পর একটা আসতেছে, এটাকে বলা হয়, হ্যাঁ, এটা ঘূর্ণায়মান করে আসে, এই জন্য এটাকে বলে অ্যাকাউন্টিং সাইকেল বা হিসাব চক্র। হিসাব চক্র, হ্যাঁ, হিসাবের যে যাবতীয় কাজ আছে সেগুলো যখন ক্রমান্বয়ে একের পর এক চলতে থাকে এবং বছর শেষে, আর্থিক বছর শেষে প্রথম থেকে আবার শুরু হয়, সেটাই হচ্ছে হিসাব চক্র। তো এই হিসাব চক্রের প্রথম স্টেপে আছে যে লেনদেন শনাক্তকরণ। প্রথমের স্টেপে আছে আমাদের লেনদেন শনাক্তকরণ। আস্তে আস্তে তোমরা সবগুলো বুঝে যাবে, আমি একবারে সবকিছু তোমাদেরকে শিখাবো না, তা না হলে তোমাদের এলোমেলো হয়ে যাবে। তাহলে প্রথমেই হবে লেনদেন শনাক্তকরণ, যে আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি না, যে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়, সব ঘটনা লেনদেন নয় কিন্তু সকল লেনদেন ঘটনা। তাহলে সেই লেনদেন শনাক্তকরণে আমরা গেলাম। আচ্ছা, লেনদেন শনাক্ত করে আমরা কি করলাম, যেহেতু এটা লেনদেন হলো, এখন আমরা কি করি, এটা মৌখিক ভাবে, যেহেতু এটা মৌখিক স্টেপ, সেজন্য এটাকে আমরা আলাদা কোনো স্টেপ আমরা দিই না। যেটা হচ্ছে কেএসি কিমেল বইতে আছে, একটা হচ্ছে কেএসি কিমেল বইতে হিসাব চক্রের 10টি ধাপ দেওয়া আছে। হিসাব চক্রের 10টি ধাপ, বা কোনো কোনো বইতে 11টা ধাপ দেওয়া থাকে। আমরা এসএসসি লেভেলে 5টা লেভেল মনে হয় পড়েছি, তাই না। তো এগুলো এক এক বিশ্লেষণে তোমরা আস্তে আস্তে দেখবে। তো প্রথম স্টেপটা হচ্ছে কি, আমাদের লেনদেন শনাক্তকরণ। এই যে লেনদেন শনাক্ত করার পর তারপর আমাদের কি কাজ করলাম, আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করলাম, এটাকে বলা হচ্ছে লেনদেন বিশ্লেষণকরণ।
ঠিক আছে, আমরা যে পক্ষ দুটাকে শনাক্ত করে কি করলাম, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা বিশ্লেষণ করলাম, সেটাকে বলা হচ্ছে লেনদেন বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে আমরা কি করব, এটা কিন্তু মৌখিকভাবে করব। হ্যাঁ, আমরা এখন তোমার দেখালাম যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, সেটা আমরা জানার জন্য হাতে লিখে গেলাম। কিন্তু যখন আমরা একটা এজ এ অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, হিসাব রক্ষক হিসেবে কোনো কোম্পানির হিসাব কার্য তোমরা যখন পরিচালনা করবে, তখন কিন্তু লেনদেনগুলো দেখে চটপট মুখে মুখে লিখে বা কম্পিউটারে টাইপ করে লিখে দিবে, তখন কিন্তু আলাদাভাবে লেখার কিছু থাকবে না। আচ্ছা, তাহলে লেনদেন শনাক্ত করার পরে কি করলাম আমরা, লেনদেনকে ডেবিট, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট করে সেটা বিশ্লেষণ করলাম। ওকে, তার নেক্সট স্টেপ হলো কি, লেনদেন বিশ্লেষণ করব, সেটা আলাদাভাবে করবো না। এরপরে কি করবো আমরা, লেনদেনকে জাবেদায় লিখবো। তাহলে জাবেদা ভুক্তকরণ, জাবেদা ভুক্তকরণ, পরের স্টেপ হচ্ছে লেনদেনকে জাবেদা ভুক্তকরণ। এই জাবেদা, হোয়াট ইজ জাবেদা বা জার্নাল, ঠিক আছে, যারা হচ্ছে নন কমার্স থেকে আসছো তারা জার্নাল শব্দটা কি সেটা আমরা জানি, যে এটা হচ্ছে একটা হিসাবের প্রাথমিক বই। এই যে আমরা হিসাবের বই সমূহ লেখলাম না, হিসাবের বইগুলো কি, যে সমস্ত যে হিসাবগুলো যে বইয়ে আমাদের লিপিবদ্ধ করা হয়। তোমাদের বাসায় যখন দেখবে, তুমি যখন বাসায় যখন দেখবে যে তোমার বাসার খরচগুলো, হ্যাঁ, যে অনেক সময় দেখা যায় কি করে যে টুকে রাখে কোন কোন খাতে কি কি খরচ হলো, একটা নির্দিষ্ট বই তো থাকে, বিভিন্ন আলাদা আলাদা পেজে তো লেখে না, বা বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকে না, কি থাকে, আমরা যদি আলাদা আলাদা পেজেও লিখি বা কম্পিউটারে করি, একটা নির্দিষ্ট কি ফাইল খুলে রাখি, কম্পিউটার করলে একটা নির্দিষ্ট ফাইল খুলি, আর খাতা করলে একটা নির্দিষ্ট খাতা রাখি। এই যে একটা খাতা, একটা ফাইল আলাদাভাবে রাখলাম, এটাই হচ্ছে হিসাবের জন্য সংরক্ষিত একটা বই। তো আমাদেরও একটা কোম্পানি প্রতিষ্ঠানের সমস্ত আর্থিক বছর জেনারেলি হয় 1 বছর অথবা 6 মাস। তো 6 মাসে যত ধরনের লেনদেন হবে সেগুলো সবকিছু শনাক্ত করতে হবে, আমার লাভ হলো না লস হলো সেগুলো আইডেন্টিফাই করতে হবে, এবং অ্যাট লাস্ট আমার এন্ড অফ দ্য ফাইনাল ফিসক্যাল ইয়ারে আমাদের কি অবস্থা, আর্থিক চিত্র কি অবস্থা, সেগুলো সব একটা খাতায় করবো, একটা বইয়ে করব। এই জন্য বলা হয় এগুলো কি হিসাবের বইসমূহ, কি কি বইয়ে আমরা রিজার্ভ করব, হ্যাঁ, প্রিজার্ভ করব, সেগুলো আমরা সবগুলোকে হিসাবের বই করবো। এই হিসাবের বইয়ের মধ্যে প্রাথমিক বই হচ্ছে জাবেদা। তাহলে এই জাবেদা তোমাদের প্রশ্ন আসতে পারে, হিসাবের প্রাথমিক বই কি, প্রাইমারি বই, হিসাবের প্রাথমিক বই, এটা হচ্ছে প্রাথমিক বইটা হচ্ছে জাবেদা। হ্যাঁ, প্রাথমিক বই। এখানে প্রাথমিক বই কেন বলা হয়, এখানে প্রাথমিকভাবে আমাদের লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। হ্যাঁ, স্থায়ীভাবে না, এখানে আবার কাটাছেঁড়া হতে পারে, ভুলভ্রান্তি হতে পারে, কত কিছু হতে পারে। তো এটা প্রাথমিকভাবে আমরা লেনদেন যেখানে লিপিবদ্ধ করি সেটাকে বলা হচ্ছে জাবেদা। ঠিক আছে, তাহলে আমরা আজকে জাবেদা নিয়ে কিছু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হলো জাবেদা আমাদের। এখন আমরা জাবেদা কিভাবে লিপিবদ্ধ করে আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন মনে করো তোমাদের একটা উদাহরণ দেখি, আমরা একটা বোর্ডের প্রশ্নের উদাহরণ দিয়ে আমরা শুরু করি। যেমন হচ্ছে দেখো, তোমাদের হচ্ছে ঢাকা বোর্ডের 2017 সালের একটা প্রশ্ন আসছে। ঢাকা বোর্ডে দেখো 2017 সালের একটা প্রশ্ন আসছে, সেখানে আমাদের কিছু জাবেদা করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন আজকে জাবেদা নিয়ে আলোচনা করব, জাবেদা কিভাবে করতে হয়, হ্যাঁ, সেটা আমরা একটু ডিটেইলস ভাবে আলোচনা করি একটা লেনদেন নিয়ে। তাহলে প্রথমে আমরা দেখি জাবেদা যে আমরা লিপিবদ্ধ করব, সেই জাবেদার ঘরটা কিরকম, হ্যাঁ, সেই জাবেদার ঘরটা কিরকম হবে। তাহলে জাবেদা ঘর হবে, প্রথমে আমরা এভাবে সবসময় তোমরা চেষ্টা করবে খাতায় যে পেন্সিল দিয়ে ঘরটা আঁকাতে, ঠিক আছে। তাহলে এখানে হবে আমাদের এখানে তারিখ, হ্যাঁ, তারিখ, এখানে হচ্ছে হিসাবের শিরোনাম। যত ক্লিয়ার তুমি তোমার খাতাটা লিখবে, তত প্রেজেন্টেশনটা তত অ্যাট্রাকটিভ হবে। যত কাটাছেঁড়া বেশি করবে, তত কিন্তু তোমার এটা কি, সেটা ডিসক্রেডিট হবে। হ্যাঁ, তাহলে তারপরে হচ্ছে কি, যে আমাদের যে হিসাবের শিরোনাম,
আবার এখানে ব্যাখ্যাও লিখতে হবে। তোমরা যদি ব্যাখ্যা লিখতে চাও লিখতে পারো। এখানে হিসাবে শিরোনাম ব্যাখ্যা, আমরা তো ডিটেইলস লিখবো না, হিসাবে শিরোনাম লিখলেই হবে। এরপরে হবে খতিয়ান পৃষ্ঠা, এখানে সংক্ষেপে লিখবো, কিন্তু এটা আমি সংক্ষেপে আমরা লিখবো, হ্যাঁ, কিন্তু এটার মানে হচ্ছে কি, যারা জানো না সেটা লেখা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এটা সংক্ষেপে লেখা হচ্ছে খপরি, খতিয়ান পৃষ্ঠা, ঠিক আছে, খতিয়ান পৃষ্ঠা। এরপরে আসতেছি কি আমাদের ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, এই হচ্ছে আমাদের জাবেদার ঘর। ডেবিট টাকা, টাকা আর হচ্ছে ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, এই হচ্ছে আমাদের হিসাব জাবেদার ঘর। তাহলে এটা হচ্ছে আমাদের খতিয়ান পৃষ্ঠা, আমি এখানে লিখে কেটে দিলাম, এটা হচ্ছে আমাদের খতিয়ান পৃষ্ঠা, ঠিক আছে, এটা আমি সংক্ষেপে লিখেছি খতিয়ান পৃষ্ঠা। আচ্ছা, এরপরে আমরা এখানে লিখব প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠান আমাদের থাকবে সেটা প্রতিষ্ঠানের নাম। আমি যে উদাহরণটা থেকে দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ঢাকা বোর্ডে 2017 সালে, দেখো একটা প্রশ্ন আছে, যাদের কাছে বোর্ডের প্রশ্ন আছে, ঢাকা বোর্ড 2017 সালের একটা প্রশ্ন আছে, সেখানে একটু জাবেদা করতে বলা হয়েছে। এখানে আমাদের হিসাবের বই আছে জনাব মাশরাফি বিন মুর্তজা, হ্যাঁ, তাহলে তার নামে, তাহলে এখানে প্রতিষ্ঠানের নাম হবে, প্রতিষ্ঠানে এখানে ব্যক্তি থাকলে ব্যক্তির নাম হবে জনাব মাশরাফির জাবেদা বহি, ঠিক আছে, জাবেদা। এখন আমরা বহি কি, বহি মানে এটা বইকে বহি বলা হয়, হ্যাঁ, এটাই হচ্ছে বই। ওকে, তাহলে এই হলো আমাদের জাবেদা বইয়ের একটা স্ট্রাকচার, হ্যাঁ, এই স্ট্রাকচারে আমরা জাবেদা করব। আশা করছি সবাই দেখতে পাচ্ছ। আশা করি তোমাদের ভিডিও কোয়ালিটিটা দেখতে পাচ্ছ। আজকে সানলাইটটা কম থাকার কারণে ভিডিও কোয়ালিটিটা একটু কম হতে পারে। আচ্ছা, যাই হোক, এই হলো আমাদের জাবেদা বই। তাহলে আমরা একটু দুই একটা অঙ্ক প্র্যাকটিস করি। আমাদের ঢাকা বোর্ডে 2017 সালের প্রশ্নটা দেখো দেওয়া আছে, এখানে আমি একটু বলি যে জনাব মাশরাফি বিন মুর্তজার 2015 সালের জুন মাসে আমাদের কিছু লেনদেন সংঘটিত হয়েছিল, তার মধ্যে ছিল, তা আমরা এগুলো একটু জাবেদা একবার লিখবো, আমি মুখে মুখে বলছি যে 2015 সালের জুন 1 তারিখে আমরা কি হয়েছিল, নগদ তহবিল 70,000 টাকা ও ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত 80,000 টাকা ছিল, ঠিক আছে। তাহলে আমাদের এটা উদ্বৃত্ত দেওয়া আছে, নগদ তহবিল 70,000 টাকা আর ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত থাকলে এটা আমাদের লেনদেন, মানে এটা উদ্বৃত্ত ব্যালেন্স দেখাচ্ছে আমাদের খতিয়ান পৃষ্ঠে, যে এটা খতিয়ানে যে এটা হবে, বা নগদ যখন আমরা নগদান বই করব সেটা আমাদের উদ্বৃত্ত দেখাবে। তো আমাদের লেনদেন যেগুলো হচ্ছে কি, 2 নাম্বার দেখো যে জুন মাসে 2 নাম্বার দেওয়া আছে কি, চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ, চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করা হবে, হ্যাঁ, তাহলে আমাদের লেনদেনটা কি, চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ, ঠিক আছে। তাহলে জুন মাসে 2015 সালের জুন 2 তারিখে আমাদের কি হয়েছিল বলেছে, চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ। তাহলে চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ, দেখো চেকের মাধ্যমে আমরা পক্ষ দুটো, এখন আমরা কি করব, চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ, তাহলে ভাড়া পরিশোধ করা হয়েছে। এখানে যেহেতু ব্যক্তি কোনো লেখা নাই, তাহলে আমাদের খাত দেখা লাগবে যে চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করা হয়েছে, কি মানে খাতটা কি, তাহলে ভাড়া, হ্যাঁ, ভাড়া, আমার ফ্যাক্টরটা কি, ভাড়া, আমি ভাড়া প্রদান করেছি, তাই না, ভাড়া পরিশোধ করেছি, তাহলে ভাড়া যেহেতু পরিশোধ করেছি, এটা আমার আয় না ব্যয়, এটা আমার অবশ্যই খরচ খাত, তাহলে এটা আমার ব্যয়। তাহলে ভাড়া খরচ হিসাব একটা খাত গেল। এখন কি প্রদান করেছি, চেকের মাধ্যমে, চেক কিন্তু কি আমাদের, যে চেক কিন্তু আমাদের প্রদান করা হলেও কি হবে, এটা আমার ব্যাংকে যেয়ে জমা দিতে হবে, তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, ঠিক আছে। আমার হাতে যে নগদ টাকা আছে সেখান থেকে কিন্তু আমার কমছে না, আমার ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেখানে যে আমার ব্যালেন্স আছে সেখান থেকে আমার কমছে। তাহলে এখানে আমার ভাড়া কিসের মাধ্যমে আমি করেছি, চেকের মাধ্যমে, সো আমার এখানে ব্যাংক আমার রিলেটেড হয়ে যাচ্ছে, ব্যাংক হিসাব। তাহলে এখানে আমার দুইটা পক্ষ হচ্ছে, একটা হচ্ছে ভাড়া খরচ হিসাব, আরটা হচ্ছে ব্যাংক হিসাব। তাহলে এখন আমরা দেখো ডেবিট হবে কোনটা, ক্রেডিট হবে কোনটা, একটা ভাড়া খরচ আমার কি হচ্ছে, খরচ হচ্ছে। আমরা দেখেছি যে নামিক হিসাবে বলো আর আধুনিক পদ্ধতিতে দেখো, তখন ব্যয় বা ক্ষতি হিসেবে কি হবে, ব্যয় বা খরচ হলে ডেবিট হবে।
তাহলে আমার এখানে ভাড়া খরচ হিসাব ডেবিট হবে। আর ব্যাংক থেকে আমার নগদ টাকা চলে গেছে, ব্যাংকের টাকা চলে গেছে, ব্যাংক হিসাব আমার সম্পদ, হ্যাঁ চলতি সম্পদ সম্পত্তি তাহলে কি হ্রাস পাচ্ছে, তাহলে ব্যাংক হিসাব হবে কি হবে হ্রাস পেলে, আমার সম্পদ হ্রাস পেলে কি হয় ক্রেডিট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের জাবেদা হবে। তাহলে ভাড়া খরচ হিসাব ডেবিট, ভাড়া খরচ হিসাব ডেবিট, হিসাব ডেবিট আমি এখানে এভাবে লিখলাম, হিসাবটা ক্লিয়ার লাগলো না, তোমরা এটা আরেকটু বড় করে আঁকবে। এবং এখানে হ্যাঁ আমরা ডেবিট এভাবে লিখবো, বা তোমরা যদি ডিয়ার লেখো সমস্যা নেই, বা পুনরা লেখলেও সমস্যা নেই। এবং একটুখানি আমরা একটু এখানে একটু মানে একটা ওয়ার্ড গ্যাপ রেখে আমরা লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, ব্যাংক হিসাব ক্রেডিট এটা সিস্টেম। যারা নন কমার্স থেকে আসছো দেখে নাও, আমরা প্রথমে ডেবিট লিখবো তারপরে ক্রেডিট। এটা যদি বলো যে কেন প্রথমে ক্রেডিট লিখলাম না, কেন প্রথমে ডেবিট লিখলাম, এটা একটা সিস্টেম। ঠিক আছে, তো সিস্টেম যে এইভাবেই লিখতে হবে, সবকিছু একটা রুলস আছে, সবকিছু একটা সিস্টেম আছে, শুধু সেই সিস্টেম অনুযায়ী আমরা এভাবে লিখলাম ডেবিট এবং ক্রেডিট। তাহলে আমাদের এখানে একটা ব্যাখ্যা লিখতে হবে ছোট করে, যে কি চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ, যে আমার লেনদেন কি হলো, আমরা তো প্রথমে এই যে আমরা যখন জাবেদা খুলে দেখবো, আমরা কিন্তু এটা দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা ভাড়া খরচ হিসেবে আর এখানে ব্যাংক। তাহলে আর ব্যাখ্যাটা দেখে বুঝবো যে কাহিনীটা কি হয়েছিল। তাহলে চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ করা হলো। ঠিক আছে, পরিশোধ, এই হলো আমাদের ব্যাখ্যা। তাহলে এখন আমাদের টাকা, এখানে দেখি টাকা কি লেখা আছে, টাকা দেওয়া আছে 500 টাকা, 500 টাকা। তাহলে ডেবিট হলো 500 টাকা, 500, ক্রেডিট হলো 500। তোমরা যদি এখানে পয়সার ঘর লিখতে চাও কোনো সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই, তবে লিখলে বেটার, সুন্দর দেখায়। হ্যাঁ, আবার অনেকে যদি লিখতে গেলে এই দশমিকটা যদি বাদ পড়ে তাহলে আবার ঝামেলা হয়ে যাবে, সেই জন্য একটু যদি লিখো কেয়ারফুলি লিখবে, আর না লিখলেও সমস্যা নেই। এই হলো আমাদের একটা লেনদেন, কি হলো আমাদের লেনদেন কিন্তু এন্ট্রি হয়ে গেল, একটা লেনদেন এন্ট্রি হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা একটার পর একটা কি করব জাবেদা, এইটা আমাদের কি হলো জাবেদা ভুক্তি হয়ে গেল। হিসাবের প্রাথমিক বইতে হিসাব লেনদেন প্রাথমিকভাবে লিপিবদ্ধ হলো। আচ্ছা, 2 নম্বর উদাহরণটা দেখি, জাহিদকে চেক দ্বারা বেতন পরিশোধ। এখন দেখো জাহিদকে চেক দ্বারা বেতন পরিশোধ 2 নম্বরে আছে, জাহিদকে পরিশোধ করা হলো, জাহিদকে কি বলা হয়েছে, জাহিদকে চেক দ্বারা বেতন পরিশোধ, চেক দ্বারা বেতন পরিশোধ, চেক দ্বারা বেতন পরিশোধ করা হলো, বেতন পরিশোধ করা হলো। ঠিক আছে, চেক দ্বারা বেতন পরিশোধ করা হলো, টাকা আছে কত 1000 টাকা, এখানে আছে 1000 টাকা। তাহলে এখন দেখো জাহিদকে চেক দ্বারা বেতন পরিশোধ করা হলো 1000 টাকা, তাহলে এখানে কে পাচ্ছে, জাহিদ পাচ্ছে। ঠিক আছে, কি পাচ্ছে, 1000 টাকা পাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি চেক দ্বারা যেহেতু আমি হচ্ছে এটা কত নাম্বার, 5 নাম্বার। ঠিক আছে, এখানে আমার জাহিদকেও আছে, আবার কি প্রদান করেছি, বেতন হিসাব, বেতন পরিশোধ করেছি। ঠিক আছে, দেখো আমাদের দুইটা, জাহিদ কিন্তু আছে আবার বেতনও আছে। এখানে আমার পক্ষগুলো দেখো, জাহিদকে চেক দ্বারা বেতন পরিশোধ করলাম, জাহিদ পেয়েছে তাহলে ব্যক্তিও জড়িত আছে, আবার দেখো বেতন পরিশোধ করেছি, তাহলে বেতনটা কিন্তু আমার খরচ খাত, তাহলে দুইটা খাত এখানে ডেবিট হয়ে যাচ্ছে, তাই না? একটা জাহিদও পাচ্ছে, আবার বেতন খরচও হিসাব হচ্ছে, বেতন হিসাব হচ্ছে, তাহলে দুইটাই তো ডেবিট হচ্ছে। জাহিদ ব্যক্তি, জাহিদ সুবিধা গ্রহণ করছে, তাহলে সেটাও তো ডেবিট হয়। আবার বেতন পরিশোধ করছি, বেতন খরচ হিসাব, সেটাও আমার কি হয়, আমার হচ্ছে কি বলে বেতন খরচ হিসাব, তাহলে সেটা আমার খরচ হিসাবে ডেবিট হয়, তাই না? আর বিনিময় কি হচ্ছে, আমার চেক দ্বারা বেতন যেহেতু হচ্ছে, তাহলে আমার এখানে ব্যাংক হিসাব ক্রেডিট, হ্যাঁ আমার ব্যাংকে ক্রেডিট হচ্ছে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হলে, তাহলে এখন আমার দুইটা ডেবিট হচ্ছে, তাহলে দুইটা যদি আমি ডেবিট করি তাহলে কিন্তু আমার ভুল হবে। দেখো দেখো এখানে আমি একটু রাফ করছি, যে জাহিদ হিসাব ডেবিট, মনে করো জাহিদ ব্যক্তি সুবিধা গ্রহণ করলো, ঠিক আছে, জাহিদ ডেবিট,
যাই ডেবিট হলো, আমাদের রুলস যেভাবে বলে। আবার দেখো এখানে আছে বেতন পরিশোধ করা হলো, এটাও তো একটা খাত, বেতন হিসাব, তাহলে সেটাও যদি ডেবিট হয় তাহলে দুইটা ডেবিট হচ্ছে। কি আমার ক্রেডিট হচ্ছে চেক দ্বারা, আমার টাকা উল্লেখ আছে 1000, কিন্তু এটা কিন্তু নগদ টাকা না, চেকের মাধ্যমে, তাহলে আমার ব্যাংক হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, তাই না? তাহলে এটা হবে ক্রেডিট। তাহলে এটা কেমন হলো না, আমি জাহিদকে দিলাম 1000 টাকা, বেতন হিসাব 1000 টাকা, ব্যাংক দিলাম আবার ক্রেডিট 1000 টাকা, তাহলে তো আমার মিললো না। ডেবিট হয়ে গেল 2000 টাকা, ব্যাংক হলো ক্রেডিট 1000 টাকা, আমার কিন্তু মিলছে না। তাহলে আমার নিশ্চয়ই ভুল হচ্ছে। কোথায় ভুল হচ্ছে? আমি জাহিদকে কি দিচ্ছি? বেতন দিচ্ছি। জাহিদ কিন্তু কি আমাদের হচ্ছে পাওনাদার, আমাদের বেতন পরিশোধ, হ্যাঁ, সে কিন্তু আমাদের কি একটা কর্মচারী হিসেবে নিয়োগ আছে, তার মানে বেতন যেহেতু দিচ্ছি, বেতন কাদের দেয়? কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হয়। তাহলে আমার খাতটা এখানে ফোকাস করবে আমার বেতন, হ্যাঁ, বেতন। এখানে কিন্তু জাহিদ কিন্তু আমার কাস্টমার না, ঠিক না? জাহিদ আমার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারী বা কর্মকর্তা, সে কিন্তু আমার প্রতিষ্ঠানের কাস্টমার না, হ্যাঁ, কাস্টমার বা খরিদ্দার না, হ্যাঁ। তাহলে এখানে আমার ফোকাস করতে হবে আমার খরচের খাত, মানে বেতন হিসেবটা আমার খরচের খাতটা হিসেবে আমার ফোকাস করতে হবে, কারণ ওকে মাসে, ও যতদিন আমার প্রতিষ্ঠান থাকবে ওকে মাসে মাসে আমার বেতন পরিশোধ করতে হবে। তাহলে আমার ফোকাসটা হবে বেতন হিসেবে আমি আমার এটা প্রতিষ্ঠানে কতটা খরচ হচ্ছে সেটা আমাকে ফোকাস করতে হবে। তাহলে এখানে আমার জাহিদ হিসাব ডেবিট হবে না, এখানে আমার ইয়ে করতে হবে কি, যে বেতন খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে কত মাসে, এটা জুন মাসের 5 তারিখে আমাদের এখানে দেওয়া হয়েছে 5 তারিখে যে বেতন হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। হ্যাঁ, আমরা ডেবিট ক্রেডিট যখন লিখবো একটু এখানে স্পেস দিব, একটা স্পেস দিয়ে তারপরে ব্যাংক হিসাব ক্রেডিট লিখবো, ঠিক আছে, ক্রেডিটটা লিখবো, এটা একটা সৌন্দর্য। এরপর এখানে লিখবো যে জাহিদকে বেতন পরিশোধ, জাহিদকে ব্যাংকের চেকের মাধ্যমে বেতন পরিশোধ, চেকের মাধ্যমে বেতন পরিশোধ, ঠিক আছে, পরিশোধ। এই হলো আমাদের ব্যাখ্যা। আমাদের কত টাকা দিলাম? 1000 টাকা, ঠিক আছে। তাহলে এখানে ডেবিট হবে 1000 আর ক্রেডিট হবে 1000। তাহলে দেখো আমাদের দুই পক্ষ সমান হলো, এখন আমাদের ঠিক আছে। তাহলে ডেবিট ইকুয়াল টু ক্রেডিট হয়েছে, এখন আমাদের ঠিক আছে। এই হলো আমাদের 2 নাম্বার। এটা তোমরা আরো এক্সটেনশন করবে, এটা তোমরা হচ্ছে এক্সটেনশন করবে এভাবে করে। খাতা যত নিট এন্ড ক্লিয়ার রাখবে তত তোমাদের উপস্থাপনা সুন্দর হবে, ঠিক আছে। যত কাটাছেঁড়া করবে, আর যদি ভুল হয়ে যায় তোমরা একটানে, মনে করো এটা আমার ভুল হলো, তোমরা একটানে কেটে ফেলবে, বারবার এরকম ঘিবিজিবি করবে না, হ্যাঁ। একটানে কাটা হলে জিনিসটাও কাটার মধ্যে সৌন্দর্য থাকে, হ্যাঁ। কেউ যদি এভাবে কাটি, তোমরা অনেকে এভাবে কাটো, এভাবে কাটো, এভাবে করবে না, একটানে কেটে ফেলবে, যেটা আমার ভুল হয়েছে, ঠিক আছে। তো এই হলো আমাদের কি সময় আছে আরো? তো এই হলো আমাদের হচ্ছে জাবেদা বইয়ের হিসাবভুক্তর পদ্ধতি। প্রাথমিকভাবে এইভাবে করে আমরা প্র্যাকটিস করব। তোমাদের SW থাকলো, এই যে বইয়ের যে ঢাকা বোর্ডের 2017 সালে যে একটা জাবেদা আসছিল, হ্যাঁ, এখানে অবশ্য সবগুলোই বলে নাই। এখানে তোমাদের প্রশ্নটা এমন ছিল, এখানে কয়টা আছে, এখানে 2, 5 আর 5 10টা এখানে লেনদেন দেওয়া ছিল। তার মধ্যে বলা হয়েছে 4টা লেনদেনের, মানে 4টি ডেট উল্লেখ করে বসে এগুলোর জাবেদা দেখাও, সেটা ছিল মনে হয় 3 নম্বরের। তো তোমাদের এভাবে হচ্ছে কি জাবেদা আসবে, হ্যাঁ। তোমাদের সৃজনশীল যে প্রশ্ন সেখানে তোমাদের আসবে। তোমাদের SW থাকলো, তোমরা যেহেতু আজকে সময় শেষ হয়ে গেছে, আর আমি দুটো দেখাই দিয়েছি, তোমরা বাসায় বসে 2017 সালে ঢাকা বোর্ডের প্রশ্নে যে জাবেদা যেটা আসছে সেটা তোমরা বাসায় করবে। যে জাবেদা প্রশ্নটা এখানে কিন্তু আরো কিছু আছে, যে এখানে বারটা নির্ণয় করা বা নগদান বই প্রস্তুত করা, সেটাও আসছে, কিন্তু সেটা না করে তোমরা শুধুমাত্র জাবেদা যে 4টা দেওয়া হয়েছে তোমরা সেটা করবে। যদি কোনো সমস্যা মনে করো আমাকে জানাবে। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু অঙ্ক নিয়ে প্র্যাকটিস করবো।
আরও কিছু না অঙ্ক নিয়ে প্র্যাকটিস করবো, এবং তোমাদের যে ক্লাস টেস্টটা হয়েছে সেখানে প্রশ্ন নিয়ে তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে নক করবে, আমি আলাদা করে সেটা তোমাদের ক্লাসের বাইরে তোমাদের একটা টিউটোরিয়াল দেখায় সেই সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।